হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে থেকে শুরু করতেছি আমাদের এসএসসি ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ। আচ্ছা, এই চ্যাপ্টারটাকে আমরা মূলত কয়টা ভাগে ভাগ করতে পারি? এই চ্যাপ্টারটাকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে আমরা জাস্ট কিছু বাংলা রিডিং পড়াগুলো আছে, রিডিং পড়াগুলো পড়বো। তারপরেরটাতে হচ্ছে চ্যাপ্টারটার মূল বিষয় রাশি কি, রাশি সম্পর্কে পড়বো। এবং তার পরের পার্টটাতে আমরা পড়বো এই চ্যাপ্টারে 2টা কি 3টা সূত্র আছে, সেই সূত্রগুলো ম্যাথ পড়বো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি আবারও বলি, চ্যাপ্টারটা একদমই ইজি, একদমই সিম্পল, কিছুই করা লাগবে না তোমার। আচ্ছা, প্রথম দিকের যে পড়াগুলো আছে সেগুলোতে দেখবা যে হচ্ছে ম্যাক্সিমাম এই রিডিং পড়া। তোমার মনে হইতে পারে এই সব কিছুই তোমার আননোন লাগতে পারে, কিংবা তুমি বুঝতে পারতেছ না যে আসলে আমার কোন অংশটুকু পড়া উচিত। এই কারণে ভাইয়া দাগায় নিয়ে চলে আসছি, একদম সবকিছু সুন্দর মতো দাগানো আছে। জাস্ট এই দাগানো লাইনগুলো পড়বা। আমি ক্লাসের ভিতরে তো বলেই দিব, সবকিছু বুঝাই দিব, জাস্ট এগুলো পড়বা। দেন তোমার এই চ্যাপ্টার একদমই ইজি হয়ে যাবে। এবং আজকের ক্লাসের পরে এই যে আমরা এমসিকিউ নিয়ে চলে আসছি, আজকের ক্লাস থেকে যা যা এমসিকিউ আসছে বিগত বছর সবগুলো নিয়ে আসছি। এই সবগুলো এমসিকিউ আমরা সলভ করে দেব। ঠিক আছে? এই দেখতেছ বই সুন্দর করে দাগানো আছে। আচ্ছা, আমরা যখন এই চ্যাপ্টারের থিওরি বা এই বই থেকে পড়া শেষ হয়ে যাবে, তারপরে আমরা গাইড থেকে যতগুলো সৃজনশীল বিগত বছর আসছে সবগুলো সৃজনশীল সলভ করে ফেলবো। ঠিক আছে? তোমার কিচ্ছু করা লাগবে না। তোমার কাজ কি? তোমার কাজ খালি, যেহেতু এই প্রথম চ্যাপ্টারটা একটু বাংলা টাইপের পড়াশোনা বেশি, ফিজিক্স নর্মালি আসলে বাংলা টাইপের পড়াশোনা হয় না, খুবই কম থাকে, 2-1টা চ্যাপ্টারে থাকে আর কি। তো এই প্রথম চ্যাপ্টারটাতে আছে, যেহেতু বাংলা টাইপের পড়াশোনা বেশি, তাই এই চ্যাপ্টারটা একটু সুন্দর করে দাগায় ফেলবা। ঠিক আছে? আমি যেভাবে দাগাইছি সেভাবে দাগায় ফেলবা। আচ্ছা, আর এই ক্লাসটা শেষে তোমরা এই তোমার যখন চ্যাপ্টারে ক্লাস নেওয়া শেষ হয়ে যাবে, তখন তোমরা এই ক্লাস নোট পেয়ে যাবা। ঠিক আছে? হয় ডেসক্রিপশন বক্সে পাবা, আর নইলে কমেন্ট বক্সে পাবা, যে কোনো এক জায়গায় পেয়ে যাবা। আর কোথাও যদি না পাও, তখন আমাদেরকে তুমি মেসেজ দিতে পারো এই নাম্বারে 01842846998, বাংলা ইংলিশ মিলাই বললাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি পড়াশোনা। তোমার কোনো কাজ নাই, হয়তো আমাদের এই চ্যাপ্টারের উপর সর্বোচ্চ গেলে 3টা লেকচার লাগবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম পৃষ্ঠা এখানে যেগুলো দেওয়া আছে ভাই, এগুলো পড়ার মতো কিছুই না। আমি তোমাকে যেই অংশটুকু পড়তে বলবো এই চ্যাপ্টারে, তুমি যদি শুধুমাত্র সেই অংশটুকু পড়ো, তারপরেও তোমার একটা সিঙ্গেল এমসিকিউ, একটা সিঙ্গেল শর্ট কোশ্চেন, সৃজনশীল, এগুলো কোনো কিছুই বাদ পড়বে না। তোমার এইখানে পড়ার মতো কিচ্ছু নাই। কি পড়বা তুমি এখানে? আচ্ছা, আজকের যে ক্লাসটা পড়তেছি, এই ক্লাসে থেকে অলরেডি 26টা এমসিকিউ বিগত 5 বছরে আসছে। ঠিক আছে? অলরেডি 26টা এমসিকিউ। আচ্ছা, এখন এইটা পড়ার আগে তোমাদের ফিজিক্স সম্পর্কে ধারণাটা কি সেটা বলো তো। ফিজিক্স সম্পর্কে তোমাদের ধারণাটা কি? ফিজিক্স আসলে জিনিসটা কি? ফিজিক্স জিনিসটা কি? আচ্ছা, দেখো তো, আমি কয়েকটা ভিডিও দেখাই। দেখো, এখানে আইনস্টাইন বাবার দিক তাকায় লাভ নাই, তুমি এই চাকাটার দিকে তাকাও। দেখো, তোমার মাথায় কি কখনো কোশ্চেন আসছে, আচ্ছা রেল লাইন দিয়ে যখন এই যে রেল গাড়িটা যাইতেছে, যখন রাস্তাটা বাঁকা হইতেছে, তখন কেন রেলটা গাড়িটা রাস্তা থেকে পড়ে যাইতেছে না? এখানে কেন পড়তেছে না? কারণ এখানে চাকার ভিতরে একটা, রেলগাড়ির যে লোহার চাকাগুলো আছে সেই চাকার ভিতরে একটা মেকানিজম আছে। ঠিক আছে? এই যে তুমি দেখো, চাকাটা যদি এই টাইপের হইতো, উভয় পাশে সমান, তাহলে এভাবে ঘোরার সময়, ট্রেনটা যখন ঘুরতো তখন ঘোরার সময় পড়ে যাইতো। আচ্ছা, এরপরেরটা দেখো, চাকাটা যদি এই টাইপের হইতো তখনও পড়ে যাইতো, কিন্তু এই টাইপের হওয়ার কারণে চাকাটা পড়তেছে না। ঠিক আছে? ঠিক আছে, এটা কিসের খেলা? এটা ফিজিক্সের খেলা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখাই। এই যে রিক্সাটার এটা দিছে কেন? এটা দিছে এই রাস্তা দিয়ে যাতে রিক্সা না চলতে পারে, কিন্তু রিক্সাওয়ালা তো ফিজিক্স জানে। ঠিক আছে? উনি দেখো বাঁকা করে নিয়ে যাইতেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দেখতে পারো এখানে। এই যে চাকাটাকে প্যাকেট করা হবে, দেখো আগে পলিথিনটাকে ফুলায় নিছে, দেন কি করবে? খালি দিয়ে দিছে অটো। ঠিক আছে? এটা কেমনে হইলো? এগুলো সব হইতেছে ফিজিক্সের খেলা। ফিজিক্সের মাধ্যমে এগুলো তুমি শিখতে পারবা। এখন তুমি যদি আমাকে বলো, ভাইয়া আমি তো এসএসসি ফিজিক্স তার পড়তেছি,
আমি এই এসএসসি ফিজিক্স বই শেষ করলে কি আমি এগুলো সব কিছু বুঝতে পারবো? ভাই, তোমাদের এই এসএসসি ফিজিক্স বই কি দেওয়া আছে? ফিজিক্সের 100 ভাগের 1 ভাগও দেওয়া নাই, ঠিক আছে? ফিজিক্সের 100 ভাগের 1 ভাগও দেওয়া নাই, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে আমরা সবকিছু জানতে পারবো। প্রথমে যে তুমি সবকিছু বুঝতে পারবা বা 1 ক্লাস 2 ক্লাস করে ভাই আমি তো ফিজিক্সের সব বুঝে গেছি, এমনটা কখনোই হবে না। আচ্ছা, এখানেও পড়ার মতো কিছুই নেই। পড়া শুরু হচ্ছে এখান থেকে। পড়া শুরু হচ্ছে এখান থেকে। তোমার অনেক কিছুই ভাইয়া এখানে নতুন লাগবে। তোমার অনেক কিছুই এই চ্যাপ্টারে নতুন লাগবে, কারণ এই প্রথম চ্যাপ্টারটা যে তৈরি করছে, এই প্রথম চ্যাপ্টারটা যে বানাইছে, এই প্রথম চ্যাপ্টার তোমাদের বাকি যে 14টা 13টা চ্যাপ্টার আছে, সেই 13টা চ্যাপ্টারের পড়াও এইটার মধ্যে দেওয়া আছে। বাকি যে 13টা চ্যাপ্টার আছে, ভুলে 100 লিখে রাখছি, বাকি যে 13টা চ্যাপ্টার আছে সেই 13টা চ্যাপ্টারের পড়াও এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট ব্রিফ ধারণা দেওয়া আছে খুবই সংক্ষেপে। আচ্ছা, এবার আসো, পদার্থবিজ্ঞান কি? পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। যেরকম জীববিজ্ঞান হয়েছে বিজ্ঞানের একটা শাখা, রসায়ন হয়েছে বিজ্ঞানের একটা শাখা, ঠিক আছে? সেম ভাবে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। আর এটা কি? এটা হচ্ছে অনেক প্রাচীন একটা শাখা, মানে অনেক আগে থেকে এটা বিজ্ঞানের অংশ, ঠিক আছে? প্রাচীনতম শাখা। আমি যতগুলো কথা বললাম এই সবগুলো কি তোমার মনে রাখা লাগবে? আমি এতক্ষণ ভরা, আমি এই যে প্রায় 6 মিনিট ভরা আমি ক্লাসটা চালু করছি, তো এই 6 মিনিট ভরা তোমার এতক্ষণে তোমার কি পড়া লাগবে? জাস্ট আমি একটা লাইন পড়েছি তোমাকে পড়ার মতো, যে পদার্থবিজ্ঞান প্রাচীনতম শাখা, শেষ। বাকি আর কোনো কিছু তুমি মনে না রাখো, সমস্যা নেই। এবার আসো, পদার্থবিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এই দুইটার মাঝে ইন্টারেকশনটা কি, মানে মিথস্ক্রিয়াটা কি, তা বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। আচ্ছা, বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এই দুইয়ের মাঝে, আসলে এই দুইটার মাঝে কি কানেকশন আছে, এই দুইটার মাঝে কি মিথস্ক্রিয়াটা হইতেছে, ইন্টারেকশনটা কি, সেইটা বোঝার চেষ্টা করা হয় এই পদার্থবিজ্ঞানে। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া এই পদার্থ কি আর শক্তি কি? পদার্থ বলতে তো আমরা নর্মালি জানি টেবিল, চেয়ার, খাট, ইট, বালু, সিমেন্ট, এগুলোই পদার্থ। খালি কি এগুলোই পদার্থ? এই যে দেখো, পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ অণু, পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, স্ট্রিং পর্যন্ত হতে পারে। তার মানে পদার্থ কি কি হতে পারে? পদার্থ তোমার পাশে যে খালি চেয়ার টেবিল দেখে তুমি এগুলোকে পদার্থ বলবা এমন না। চেয়ার টেবিল কি দ্বারা গঠিত হয়েছে সেগুলোও পদার্থ। চেয়ার টেবিল অণু পরমাণু দ্বারা গঠিত, অণু পরমাণু আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, স্ট্রিং এগুলো দ্বারা গঠিত, তার মানে এগুলোও পদার্থ। আচ্ছা, এরপর হচ্ছে শক্তি। শক্তি শক্তি বলতে তুমি এই যে জাস্ট খালি হাত দিয়ে মাসল দেখাবা আমার অনেক শক্তি, খালি কি এইটাই শক্তি? না, শক্তির আরো অনেক টাইপ আছে। স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ ও বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সবল ও দুর্বল নিউক্লিয় শক্তি হতে পারে। তুমি আমাকে এখন জিজ্ঞাসা করতে পারো, ভাই এগুলো কি? স্থিতিশক্তি কি, গতিশক্তি কি, মাধ্যাকর্ষণ বা চুম্বকীয় গতিশক্তি কি, চুম্বকীয় শক্তি কি? ভাই, এই যে লাইনগুলো, এখানে স্থিতিশক্তি আর গতিশক্তি একটা চ্যাপ্টারে পড়া, বিদ্যুৎ চুম্বকীয় শক্তি আরেকটা চ্যাপ্টারে পড়া, ঠিক আছে? বিদ্যুৎ চুম্বকীয় শক্তি, এরপর সবল দুর্বল নিউক্লিয় শক্তি, এইগুলো হচ্ছে একটা চ্যাপ্টারে পড়া, ঠিক আছে? এখন তোমাকে আমি যদি এই সবগুলো পড়াইতে চাই, এই জাস্ট স্থিতিশক্তি বুঝাইতে হইলে আমার মিনিমাম গেলে আধা ঘন্টার একটা লেকচার দেওয়া লাগবে, একদম সুন্দর করে তোমাকে যদি ক্লিয়ার করে দিতে চাই স্থিতিশক্তি, গতিশক্তি, ঠিক আছে? তার মানে তোমার এখন কাজ কি ভাই? তোমার এখন কাজ, আমি যতটুকু পড়াইতেছি তুমি জাস্ট ততটুকুই মাথায় নাও, বেশি নেওয়ার দরকার নেই। তুমি এখান থেকে কি পড়বা? এখান থেকে তুমি পদার্থবিজ্ঞানের সংজ্ঞাটা একদম ঠাড়া মুখস্থ করবা, এবং এই সংজ্ঞার ভিতরে পদার্থ বলতে আমি কি বুঝাইতেছি, শক্তি বলতে আমি কি বুঝাইতেছি সেটা তোমার মুখস্থ করার বিষয়। পদার্থ বলতে আমি কি বুঝাইতেছি, আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলোই পদার্থ। শুধু কি সেগুলোই পদার্থ না, চারপাশের এগুলো যা দিয়ে গঠিত হয়েছে সেগুলোও পদার্থ, ঠিক আছে? এবার শক্তি। শক্তি বলতে কি? জাস্ট যে আমাদের শরীরে অনেক শক্তি, এটাই কি শক্তি? না, স্থিতিশক্তি, গতিশক্তি, বিদ্যুৎ চুম্বকীয় শক্তি, সবল দুর্বল নিউক্লিয় শক্তি হতে পারে। শেষ। এইভাবে জাস্ট এতটুকু পড়বা, ঠিক আছে? এতক্ষণ ধরে পড়াইলাম কি? পদার্থবিজ্ঞান প্রাচীনতম শাখা আর পদার্থবিজ্ঞানের সংজ্ঞা। আচ্ছা, পদার্থবিজ্ঞানের পরিসর, মানে পদার্থবিজ্ঞানের থেকে তুমি কি কি পাইতে পারো, বা এটার বিস্তার কতটুকু। আচ্ছা, এইখানে যে অনেক কিছু লেখা আছে, এত কিছু আমার দরকার নাই। আমার এখান থেকে এই লাইনটা মনে রাখতে পারি আমি, অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে।
এখন তোমার কোশ্চেন আসতে পারে ভাইয়া অ্যাস্ট্রোনমি কি? অ্যাস্ট্রোনমি কি? অ্যাস্ট্রোনমির ভিতরে হচ্ছে এই যে অ্যাস্ট্রো আছে না, অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। এই অ্যাস্ট্রোর বাংলা শব্দটা হচ্ছে নক্ষত্র বলা যাইতে পারে, নক্ষত্র। ঠিক আছে, আচ্ছা, তার মানে অ্যাস্ট্রোনমি কি? অ্যাস্ট্রোনমির সোজা বাংলা ভাষা হচ্ছে তোমার হচ্ছে গ্রহ নক্ষত্র নিয়ে যেই জায়গায় পড়াশোনা করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই গ্রহ নক্ষত্র স্টাডি অফ গ্রহ নক্ষত্র বাংলায় বললাম। আচ্ছা, অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে কি তৈরি হয়? অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়। জাস্ট এই লাইনটা এখান থেকে একটুখানি মনে রাখবা। এই লাইনটা এখান থেকে একটুখানি মনে রাখবা। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু না মনে রাখলেও চলবে। আচ্ছা, এবার আসো, এই যে পদার্থবিজ্ঞানটাকে আমরা পড়বো, এই পদার্থবিজ্ঞানটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। ভাই আজকের ক্লাসটা একটু বোরিং লাগতেই পারে, কারণ এটা মুখস্থ টাইপের পড়া ভাই। আমি যদি এখন সবগুলো যদি ধরে ধরে যদি বুঝাইতে চাই, আমার এই একটা লেকচার শেষ করতে তোমার মিনিমাম গেলে 1 সপ্তাহ লাগবে। এখন এইভাবে যদি সবগুলো যদি শেষ করতে চাই, তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। তোমাকে আমি যেইভাবে পড়তে বলছি তুমি একটু কষ্ট করে ভাই এইভাবে পড়ো, এরপরে তুমি বাকি চ্যাপ্টারগুলো যখন পড়বা তখন তোমার সব কিছু ক্লিয়ার হবে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা, পদার্থবিজ্ঞানকে মূলত দুইটা অংশে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞান বলতে বোঝাইতেছে নর্মালি যে পদার্থবিজ্ঞানটা যেটা সবসময় ছিল। আর আধুনিক পদার্থবিজ্ঞান বলতে কি বোঝাইতেছে? এই পদার্থবিজ্ঞানটা রিসেন্টলি তোমার হচ্ছে খুব মানে খুব রিসেন্টলি বলতে আমি তোমাকে এখন বাংলাতে কি কেমনে বুঝাই। আচ্ছা, রিসেন্টলি বলতে তোমাকে আমি বলছি হচ্ছে খুব নিকটবর্তী সময়ে এগুলো আবিষ্কার করা হয়েছে পদার্থবিজ্ঞানের এই জিনিসগুলো। আর চিরায়ত পদার্থবিজ্ঞান যেটা, এটা অনেক আগে থেকে আবিষ্কার হয়ে আসতেছে। চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিতরে কি কি? বল বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও বিদ্যুৎ চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান। এগুলো তোমার আদিমকাল থেকে, প্রাচীন কাল থেকে এগুলো আবিষ্কার হচ্ছে। কিন্তু এই যে কোয়ান্টাম, কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান, এগুলো খুব রিসেন্ট টাইমে আবিষ্কার হয়েছে। এখন রিসেন্ট বলতে কি তুমি আমাকে বলতে পারো ভাই এটা 2026 সাল, তার মানে 2025 সালে হয়তো এগুলো আবিষ্কার হয়েছে? না ভাই, এমন না। ঠিক আছে, আচ্ছা, তোমার এখান থেকে কি মনে রাখা লাগবে? আগে যা বলছি সব বলে যাও। তোমার এখান থেকে কি মনে রাখা লাগবে? তোমার এখান থেকে মনে রাখা লাগবে ভাই, বিজ্ঞানকে মূলত দুটি অংশে ভাগ করা যেতে পারে। দুইটা অংশ কি কি? একটা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এখন তোমার মনে রাখা লাগবে ভাই, চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে কি কি আছে? বল বিজ্ঞান আছে, শব্দ বিজ্ঞান আছে, তাপ ও তাপগতি বিজ্ঞান আছে, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান আছে, আলোক বিজ্ঞান আছে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় তোমার মনে রাখা লাগবে চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে কি কি আছে? কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে। আচ্ছা, তার মানে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কি কি মনে রাখা লাগবে? জাস্ট এই 4টা মনে রাখবা। কোয়ান্টাম বল বিজ্ঞান, আপেক্ষিক তত্ত্ব, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান। আমি আবারও সেম কথাই বলতে পারি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাই আপেক্ষিক তত্ত্বকে আমি তো জানি না। ভাই এটা তোমার পড়ার ভিতরে আছে, নেক্সট চ্যাপ্টার গুলোতে পাবা। কোয়ান্টাম বলবিদ্যা কি তুমি আমাকে কোশ্চেন করতেই পারো, সেম অ্যান্সার দেবো আমি, পাবা সামনে। জাস্ট এখন এখানে ব্রিফলি ধারণা নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, এখানে পড়ার মতো কিছু নেই, এগুলো তোমরা রিডিং পড়বা। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের ডেভেলপমেন্টটা আস্তে আস্তে এটা কিভাবে এই পর্যন্ত আসছে, বর্তমান বিশ্ব পর্যন্ত আসছে, আদিম যুগ থেকে কিভাবে পদার্থবিজ্ঞান বর্তমান বিশ্ব পর্যন্ত আসছে সেটা। ঠিক আছে, আচ্ছা, পদার্থবিজ্ঞানের এই যে ডেভেলপমেন্ট বা আস্তে 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 যে এই পর্যন্ত যে আসলো, হ্যাঁ, এই জিনিসটাকে কয়েকটা পর্বে ভাগ করা যাইতে পারে। এই পদার্থবিজ্ঞানের ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করে বর্ণনা করতে পারি। কয়েকটা পর্বে ভাগ করে, এখানে 3টা পর্বে ভাগ করছে। হ্যাঁ, আদি পর্ব, তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে তারপরটা হচ্ছে বিজ্ঞানের উত্থান পর্ব, বিজ্ঞান যে তোমার হয়েছে আবিষ্কার হওয়া শুরু হয়েছে, সেই উত্থান পর্ব। আর আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই তিনটা কই গেল? এই 3টা পর্বে ভাগ করা যায় এই তোমার হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ বা ডেভেলপমেন্টের প্রসেসটাকে। ঠিক আছে, আচ্ছা,
প্রথমটা হচ্ছে আদি পর্ব। আদি পর্ব হচ্ছে প্রথমটা। আদি পর্ব মানে আগের যুগের, মানে পদার্থবিজ্ঞানের প্রথম ইতিহাসের প্রথম দিকের কথাটা বলতেছে, ঠিক আছে? পদার্থবিজ্ঞানের ইতিহাসের প্রথম দিকের কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এখানে তোমার সব পড়া লাগবে না, তোমার এখানে জাস্ট দুইটা জিনিস মনে রাখা লাগবে। প্রথম জিনিস আগের যুগে তোমার হয়েছে অনেক কুসংস্কার ছিল। হ্যাঁ, আগের যুগে অনেক কুসংস্কার ছিল। তো বিজ্ঞানী থেলিস কি করছে হচ্ছে তোমার হচ্ছে সর্বপ্রথম তোমার হচ্ছে সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। বিজ্ঞানী থেলিস কি করছিল? সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। তোমাদের মাঝখানে এই তোমরা অনেকে শোনো না যে এই সন্ধ্যার পরে কেউ বাহিরে যাবা না, তোমার হচ্ছে খারাপ বাতাস লাগে। এটা একটা কুসংস্কার, ঠিক আছে? এরকম আরো বহুত কুসংস্কার আছে আমাদের সমাজে। তো এই বিজ্ঞানী থেলিস কি করছে, তোমার হচ্ছে এইরকম তাদের যুগে এইরকম অনেক কুসংস্কার ছিল। তো তিনি এইসব কুসংস্কারকে অস্বীকার করে তিনি বলছে হচ্ছে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিল উনি। সূর্য যে গ্রহণ হয়, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিল উনি। আচ্ছা, এই যে গ্রিক বিজ্ঞানী থেলিসের নাম আলাদাভাবে উল্লেখ করা যেতে পারে, কারণ তিনি প্রথম কার্যকর ও যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় ও পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তোমার এত কিছু মনে রাখা লাগবে না, তুমি জাস্ট একটা কথাই মনে রাখবা, থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিল এবং তিনি এই আদিম যুগের যেসব কাহিনী আছে এগুলোকে অস্বীকার করছিলেন। কোনো যুক্তি কেউ যদি না দিতে পারতো তাহলে তিনি এগুলোকে অস্বীকার করতেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা পিথাগোরাসের উপপাদ্য করছো না ক্লাস 8-এ থাকতে? কি ছিল? আশা করি ছিল। তো পিথাগোরাস কি ছিল? একটা বিজ্ঞানীর নাম। পিথাগোরাস কি? একটা বিজ্ঞানীর নাম। আচ্ছা, এরপরে এসো, আমি ক্লাস 8-এ থাকতে পড়াইছিলাম অনেক স্টুডেন্টকে যে একটা পাথরকে তুমি যখন ভাঙবা কয়েকটা কোণা তৈরি হবে। এগুলোকে যখন তুমি আবার ভাঙবা আরো ছোট ছোট কয়েকটা কোণা তৈরি হবে। এগুলোকে তুমি যখন আবার ভাঙবা আরো ছোট ছোট হইতে থাকবে। এরকম ছোট হইতে 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 এক সময় যা আর ছোট হবে না, ঠিক আছে? এটাকে বলা হবে যখন হচ্ছে পদার্থের অবিভাজ্য অংশ। আর পদার্থের অবিভাজ্য অংশকে কি বলা হয়? অ্যাটম। এই অ্যাটম নামটা কে দিছিল? পদার্থের অবিভাজ্য অংশকে অ্যাটম নামটা কে দিছিল? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি করছিল? প্রথম ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক আছে যার নাম দেওয়া হয়েছিল হচ্ছে অ্যাটম, ঠিক আছে? সোজা বাংলা কথায় অ্যাটম নামটা কে দিছে? ডেমোক্রিটাস। তুমি এভাবে মনে রাখতো, অ্যাটম ডেমোর মাঝখানে আছে, ঠিক আছে? ডেমোক্রিটাস অ্যাটম, ঠিক আছে? ওকে। আর এইখানে থেলিস কি করছিল? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিল। তোমার মনে নাও থাকতে পারে, তুমি এভাবে মনে রাখতো থেলিসের শেষে আছে দন্তস্ব, সূর্যগ্রহণের প্রথমে আছে দন্তস্ব। তার মানে থেলিস সূর্যগ্রহণ। অনেকগুলো বিজ্ঞানের নাম আছে, প্রায় 8-10টা। তো এগুলো মনে রাখতে হলে তো তোমার একটু টেকনিক ফলো করাই লাগবে। থেলিস দন্তস্বতে সূর্যগ্রহণ। ডেমোক্রিটাস আছে, অ্যাটমের শেষও আছে, শেষ। এরপরে আসো আর্কিমিডিস। বিজ্ঞানে আর্কিমিডিসের নাম এখন আমরা পড়তেছি। আর্কিমিডিস কি করছে? গ্রিক বিজ্ঞান এবং গণিত তার সর্বোচ্চ শিখরে উঠেছিল সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আর্কিমিডিসের সময়। মানে এই যে বিজ্ঞান, গণিত এগুলো তোমার হচ্ছে তাদের তোমার হচ্ছে পপুলারিটি পাইছিল, সর্বোচ্চ পপুলারিটি পাইছিল তোমার সর্বপ্রথম কোন সময়? আর্কিমিডিসের সময়। আচ্ছা, আর্কিমিডিস কি করছিল জানো? একবার তিনি যুদ্ধে সহায়তা করছিল। যুদ্ধে কিভাবে সহায়তা করছে জানো? তিনি করছে কি, প্রতিপক্ষের যুদ্ধ জাহাজে আগুন ধরায় দিছিল। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া উনি কি ম্যাচ লাইট বা ডিজেল ছড়ায় কি আগুন ধরায় দিছিল? না, উনি দূর থেকে আগুন তোমার হচ্ছে লাগাই দিছিল। কিভাবে জানো? সূর্যের আলো ব্যবহার করে উনি, আর হচ্ছে আয়না ব্যবহার করে উনি দূর থেকে যুদ্ধ বিমানে আগুন লাগাই দিছিল, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ভিডিও দেখো, তোমরা অনেকেই দেখছো এই ভিডিওটা, দেখো এই জিনিসটা একটু পরে পুড়ে যাবে। কই আসে না কেন এখনো? হ্যাঁ, এই যে সূর্যের আলো দিতেছে, এই যে এটা হচ্ছে একটা আয়না, সূর্যের আলো দিতেছে এখানে। কি হইতেছে এখানে?
এখানে সূর্য থেকে আলোটা এসে পড়তেছে এই আয়নাতে, আয়না করতেছে কি 4 সাইড থেকে অনেকগুলো আলোকে নিয়ে এসে এক জায়গায় করতেছে, এক জায়গায় করে তোমার হচ্ছে এইটার উপরে ফেলতেছে। তখন এই যে যতগুলো আলোকে এক জায়গায় করতেছে সবগুলোর হিট এক জায়গা থেকে এখানে যাইতেছে, তখন এই জায়গাটাতে আগুন ধরে যাইতেছে। এই কাজটাই করছিল হচ্ছে আর্কিমিডিস। ঠিক আছে, যুদ্ধ জাহাজে আগুন ধরা দিছিল এইভাবে। আচ্ছা, তার মানে তোমার এখান থেকে কি পড়া লাগবে? আর্কিমিডিস এই যে গোলীয় আয়নায়, গোলাকার আয়নায়, ঠিক আছে, গোলীয় আয়নায় সূর্য রশ্মিকে কেন্দ্রভূত করছিল, গোলীয় আয়নায় সূর্যের আলোকে কেন্দ্রভূত করছিল, গোলীয় আয়নার মাঝখানে নিয়ে আসছিল, নিয়ে এসে দূর থেকে শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরিয়ে তিনি যুদ্ধে সহায়তা করেছিলেন। ঠিক আছে, কে করছিল এটা? আর্কিমিডিস করছিল। আর্কিমিডিস যুদ্ধের ভিতরে তোমার হচ্ছে যুদ্ধ জাহাজে আগুন ধরাই দিছিল। আচ্ছা, এরপরে ইরাটোস্থিনিস কি করছে? পৃথিবীর সঠিক ব্যাসার্ধ বাইর করছে। তোমরা ক্লাসে এটা থাকতে মনে হয় এই যে কই গেল, ক্লাস 8-এ থাকতে তোমরা বৃত্তের ব্যাসার্ধ বাইর করছো না? ক্লাস 8-এ থাকতে বৃত্তের ব্যাসার্ধ বাইর করছো না? সেম ভাবে ইরাটোস্থিনিস কি করছে? পৃথিবীর ব্যাসার্ধ বাইর করে ফেলছে। ইরাটোস্থিনিস পৃথিবীর ব্যাসার্ধ বাইর করে ফেলছে। ঠিক আছে, এটা একটুখানি মনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে এইখানে আসো। আচ্ছা, তোমরা কি শূন্যের সূত্র জানো? একের সাথে যদি শূন্য যোগ করো কত হবে? 1 হবে। একের সাথে যদি শূন্যকে গুণ করো কত হবে? 0 হবে। এই সূত্রগুলো কে বের করছিল জানো? এই সূত্রগুলো বের করছিল হচ্ছে আর্যভট্ট নামে এক বান্দা। আর্যভট্ট নামে এক বান্দা। ঠিক আছে, আর্যভট্ট নামে এক বান্দা। তার বাসা কোথায় জানো? তার বাসা হচ্ছে আমাদের বাসার পাশে। আমাদের বাসা কি বাংলাদেশে না? তার বাসা হচ্ছে ভারতে। ঠিক আছে, ভারতে। ওকে, এই যে দেখো, শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করার কাজটি ভারতবর্ষে আর্যভট্ট করছিল আর কি। ভারতবর্ষে করা হয়েছিল। সে কে করছিল হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, আমার কি আর পড়ানো লাগবে? এটা পড়ানো লাগবে না। এই যে এই রুলসগুলো, শূন্যের যে রুলসগুলো, এই রুলসগুলো বাহির করছিল এই আর্যভট্টরা। ঠিক আছে, যার বাসা আমাদের বাসার পাশেই। আচ্ছা, এরপরে আসো, মুসলিম গণিতবিদ ও বিজ্ঞানীদের ভেতর আল খোয়ারিজমির নাম আলাদাভাবে উল্লেখ করা হয়। মানে আমরা নর্মালি বিজ্ঞানীদের নাম আসলে ভাবি মুসলমান না অন্য কোনো ধর্মাবলী হতে পারে, কিন্তু এই একজন দেখো গণিতবিদ আল খোয়ারিজমি, উনি কি করছে? উনি তার তার লেখা একটা বই আছে, সেই বইয়ের নাম হচ্ছে আল জাবির। ঠিক আছে, তার লেখা একটা বই আছে, সেই বইয়ের নাম কি? আল জাবির। তো উনি ওই আল জাবির, তার লেখাই আল জাবির বই থেকে আসছে হচ্ছে অ্যালজেব্রা। তার লেখা আল জাবির বই থেকে আসছে হচ্ছে অ্যালজেব্রা। তুমি আমাকে এখন কোশ্চেন করতে পারো, ভাই অ্যালজেব্রা কি? অ্যালজেব্রা আমি তোমাকে একদম শর্টকাট যদি বলি, তোমরা কি অজানারা? তোমরা কখনো এই লাইনটা করছো গণিত করার সময়? ধরি তোমার হচ্ছে আমের সংখ্যা এক্স, করছো না? আমের সংখ্যা এক্স টি। এই যে এক্স ধরে নিছো, কি কারণে ধরছো? কারণ তুমি জানো না এখানে আম কয়টা আছে। এই জিনিসটা হচ্ছে অ্যালজেব্রা। ধরে নেওয়ার যে বিষয়টা, এক্স ওয়াই জেড এ বি সি ডি কত কিছু যে আমরা ধরে নিই, এইটাই হচ্ছে অ্যালজেব্রা। ঠিক আছে, এই অ্যালজেব্রার ধারণাটা সর্বপ্রথম কোথা থেকে আসছিল? আল জাবির বই থেকে। আল জাবির বইটা কার লেখা? আল খোয়ারিজমির। ঠিক আছে, আচ্ছা, এরপরে পড়বো হচ্ছে, আচ্ছা, তোমরা যখন দূরে কোথাও বেড়াইতে যাও বা অনেকে ট্যুরে যাও না, ট্যুরে যাওয়ার সময় কি নামাজ পড়া লাগে না? নতুন একটা জায়গায় যখন যাও, নামাজ পড়তে যখন যাও, তখন কি তুমি বুঝতে পারো কোন দিকে পশ্চিম? কারণ নামাজ তো পশ্চিম দিকে পড়া লাগে, তাই না? তো তখন কি করো? মোবাইল থেকে কম্পাসটা বাহির করো, কম্পাস বাহির করে দেখো কোন দিকে পশ্চিম দিক, তাই না? এই কম্পাসটা আবিষ্কার করছে কে? সেন কুয়োর কি করছে? কুয়োর কম্পাস আবিষ্কার করছে। কুয়োর কি করছে? কুয়োর কম্পাস, কতে কম্পাস। কুয়োর কি করছে? কম্পাস আবিষ্কার করছে। ঠিক আছে, আচ্ছা, আর কি কষ্ট হবে এখানে? কষ্ট হবে না আশা করি। এরপরে আসো, এমসিকিউ পরে আসি, বাকিগুলো শেষ করে আসি। দ্বিতীয় পর্বে আমরা চলে আসছি, পদার্থবিজ্ঞানের ডেভেলপমেন্টের বা ক্রমধারার দ্বিতীয় পর্বে আমরা চলে আসছি। দ্বিতীয় পর্ব কি? বিজ্ঞানের উত্থান পর্ব। আচ্ছা, তোমরা কি এটা জানো? তোমরা তো এটা জানো মনে হয় না, যে হচ্ছে এই যে সূর্যকে
কেন্দ্র করে কি হয়, তোমার হচ্ছে বিভিন্ন কক্ষপথে যেমন পৃথিবী, শুক্র, শনি এগুলো ঘুরতেছে, তাই না? এটা তো আমরা পড়ছি না, ক্লাস 8-এ থাকতে পড়ছি না, না পড়লেও প্রবলেম নেই, ঠিক আছে? এই জিনিসটা তোমার হইছে সর্বপ্রথম কে ব্যাখ্যা করছে? সর্বপ্রথম কে ব্যাখ্যা করছে? কপারনিকাস। সর্বপ্রথম কে ব্যাখ্যা করছে? কপারনিকাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে সূর্য কেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন কে? কপারনিকাস। আচ্ছা, গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। পদার্থবিজ্ঞানের বলা হয় কি না, আধুনিক বিজ্ঞানের, নট পদার্থবিজ্ঞান, খুবই সাবধান, নট জীববিজ্ঞান, নট রসায়ন, পুরো বিজ্ঞানের, পুরো আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিওকে, ঠিক আছে? ওকে, এরপরে নিউটন। আমরা এরপরে কি পড়বো? নিউটনের 3টা বিষয় আমরা পড়বো। নিউটন 3টা জিনিস আবিষ্কার করছে। কি কি? বলবিদ্যার 3টা সূত্র আবিষ্কার করছে, মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার করছে, আর ক্যালকুলাস আবিষ্কার করছে। তার মানে নিউটন কি করছে? নিউটন 3টা জিনিস করছে। নিউটন একটা বিজ্ঞানী না, ঠিক আছে? আচ্ছা, নিউটন কি করছে? বলবিদ্যার 3টা সূত্র আবিষ্কার করছে, হচ্ছে মহাকর্ষ বলের একটা সূত্র, মহাকর্ষ বলের একটা না, মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার করছে। আর কি? ক্যালকুলাস আবিষ্কার করছে। ক্যালকুলাস আবিষ্কার করছে। আচ্ছা, তোমার এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া ক্যালকুলাস কি? মহাকর্ষ টহাকর্ষ এগুলো তো আগে থেকে 2-1 শুনছি, কিন্তু ক্যালকুলাস কি এটা তো জানি না। ধরো তুমি একটা সাইকেল চালাইতেছো, ঠিক আছে? এখন তুমি জানতে চাও, তুমি ইনস্ট্যান্ট জানতে চাও যে আমি এখন সাইকেল চালাইতেছি, এখন আমার গতি কত, এবং 1 সেকেন্ড পরে আমার গতি কত হইতে পারে, এবং ধরো যে আরো তুমি জিজ্ঞাসা করতে পারো যে আমি কত দূর, এতক্ষণ পর্যন্ত আমি সাইকেল চালাই, আমি কত দূর দূরত্ব অতিক্রম করছি। এই বিষয়গুলো হিসাব করার জন্য যেই গণিতের প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্যালকুলাস। এই পরিবর্তন ও গতির হিসাব করার জন্য যে গণিত লাগে সেটাই কি? ক্যালকুলাস। কেউ যদি কিছু না বুঝে থাকো বা ক্যালকুলাস কি কিছুই বুঝতে পারো নাই, বাদ দাও, তোমার এখন বুঝার দরকার নাই, তুমি সামনে আস্তে আস্তে পাবা। এগুলো জাস্ট কি একটা ব্রিফ ধারণা, তোমার মাথায় জাস্ট একটা ব্রিফ ধারণা দেওয়া হইতেছে পদার্থবিজ্ঞান সম্পর্কে। আচ্ছা, তাপ কি? তাপ এক ধরনের শক্তি। হ্যাঁ, এই জিনিসটা কে আবিষ্কার করছে? রামফোর্ড কি করছে? কি বলছে? তাপ এক ধরনের শক্তি, একটু মনে রাখা লাগবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্যারাডে কি করছে? ফ্যারাডে হচ্ছে তড়িৎ বলরেখার ধারণা দিছে। তড়িৎ বলরেখার ধারণা কে দিছে? বিজ্ঞানী ফ্যারাডে। তড়িৎ বলরেখার ধারণা কে দিছে? বিজ্ঞানী ফ্যারাডে। এরপরে আসো, অর্স্টেড দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়, এটা কে বলছে? অর্স্টেড। এটা মুখস্থ রাখা লাগবে, এটা কিন্তু আসছে এমসিকিউতে। আচ্ছা, এরপরে যাই। এরপরে এখানে অনেক কিছুই লেখা আছে, তোমার এখান থেকে 2টা জিনিস জাস্ট মনে রাখা লাগবে। আমরা কি জানি যে পৃথিবীর মতো, এই যে এত বড় একটা পৃথিবীর মতো কি আরো অনেকগুলা গ্রহ আছে না? শনি, বৃহস্পতি। আচ্ছা, আমরা কি বলি এই শনি, বৃহস্পতি এগুলো কি একটা কক্ষপথের উপর সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে? এগুলো তো জানি, তাই না? এগুলো তো জানি। আচ্ছা, তো আমরা এই যে আমাদের আকাশ, এটাকে আমরা কি বলি? মহাশূন্য বলি না? মহাশূন্য এটা কি অনেক বড়, বিস্তৃত, অনেক বড়। এটা কি অনেক বড়। এখন তোমরা মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই যে মহাশূন্য, এটা দিন দিন আরো বড় হইতেছে, এটা দিন দিন আরো প্রসারিত হইতেছে। এটা কে আবিষ্কার করছে জানো? বিজ্ঞানী হাবলা। বিজ্ঞানী হাবলা না হাবল, বিজ্ঞানী হাবল দেখিয়েছে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, মানে ধীরে ধীরে বড় হইতেছে, ঠিক আছে? বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে বড় হইতেছে। আচ্ছা, এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, ভাইয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে আবার কি বোঝাইছে? আমি জাস্ট একটা উদাহরণ দিই, বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কি বোঝাইছে। দেখো, পৃথিবী কি করে? সূর্যের চারদিকে ঘোরে, তাই না? সূর্য হচ্ছে গ্যালাক্সির একটা অংশ বা মিল্কি ওয়ে, ঠিক আছে? আচ্ছা, এই গ্যালাক্সি সহ আরো অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যাস মিলেই তোমার হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত। আমি আবার বলি, আমাদের পৃথিবী একটা গ্রহ, তো এই পৃথিবী কি করতেছে? সূর্যের চারদিকে ঘুরতেছে, তাই না?
আচ্ছা, সূর্য তো এই যে তোমার হচ্ছে সূর্য একটি গ্যালাক্সিরই তো অংশ, তাই না? এইরকম অসংখ্য গ্যালাক্সি সহ, এই গ্যালাক্সি সহ আরো অসংখ্য গ্রহ, নক্ষত্র, গ্যাস মিলে বিশ্বব্রহ্মাণ্ড গঠিত। সোজা বাংলা কথায় তোমাকে আমি কি বলি, তোমাকে আমি সহজ ভাষায় বলি, আমরা এতদিন মহাশূন্য পড়ে আসছি না? মহাশূন্য মানে এই যে আকাশে এই যে বিজ্ঞানীরা যাইতেছে, বিজ্ঞান তোমার হচ্ছে মহাশূন্যে যাইতেছে, অনেক কিছু আবিষ্কার করতেছে। তো এই মহাশূন্য দিন দিন বড় হইতেছে, প্রসারিত হইতেছে। এটা কে আবিষ্কার করছে? হাবল বসায়, হাবল তোমার হচ্ছে এটা আবিষ্কার করছে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা এখান থেকে মনে রাখা লাগবে। এবার আসো, জগদীশ চন্দ্র বসুর অবদান। মানে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এখানে খালি জগদীশ চন্দ্র বসু অবদান দিল কেন, অন্যান্য বিজ্ঞানীর কথা কেন বললো না, নিউটনের অবদান কেন বললো না? কারণ জগদীশ চন্দ্র বসু হচ্ছে একজন বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি পদার্থবিদ। এই কারণে ওনার অবদানটা এখানে লেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, উনি যে খালি পদার্থ বিজ্ঞানী ছিল এমন না, উনি জীব বিজ্ঞানীও ছিল। ঠিক আছে, উনি জীব বিজ্ঞানীও ছিল। এখন ওনার জীবন সম্পর্কে এখানে লেখা আছে, তার বাসা কোথায়, কবে পড়াশোনা করছে, কোথায় কোথায় শিক্ষকতা করছে, এইগুলো লেখা আছে। আমরা এগুলো পড়তেছি না, কিন্তু আমাদের এখান থেকে পড়া লাগবে যে আসলে তিনি কি এমন কাজ করছে যার কারণে তার এই বইয়ের ভিতরে তাকে লেখা হয়েছে। কি এমন কাজ করছে? কাজটা করছে হচ্ছে, দেখো, তিনি প্রথম বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কি? বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে একদম ছোট পর্যায়ে, এখন তোমরা অনেকেই জানো না ভাই সেন্টিমিটার, মিলিমিটার, মিটার এর মধ্যে পার্থক্য কি। আমি এই চ্যাপ্টারেরই পড়া, এটা আমরা এটা করব, আমরা এটা বুঝাবো, সমস্যা নেই। ঠিক আছে, তোমার এখন কি করা লাগবে, তুমি এখন জাস্ট এখান থেকে মনে রাখবা যে তোমার জগদীশ চন্দ্র বসু কি করছে, যে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে একদম মিলিমিটার পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। হয়তো বা ধরো যে আগে মিটার পর্যায়ে ছিল বা সেন্টিমিটার পর্যায়ে ছিল, উনি মিলিমিটার পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আচ্ছা, আরেকটা কি কাজ করছে? আরেকটা কাজ করছে হচ্ছে জগদীশ চন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জংশন ব্যবহার করে। রেডিও সংকেতকে, তোমরা কি মোবাইলের ভিতরে কখনো রেডিও শুনছো? কোনো তার তোর কিছু লাগতেছে না, অটো এটা তোমার হয়েছে রেডিও কানেক্ট হয়ে চলতেছে, তাই না? তো এই জিনিসটা কেমনি হইতেছে? অর্ধপরিবাহী জংশন ব্যবহার করে জগদীশ চন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জংশন ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা, অর্ধপরিবাহী জংশন, আমাকে কোশ্চেন করো না ভাই অর্ধপরিবাহী জংশন কি। নর্মালি বলতে পারি যেটা হচ্ছে অর্ধেক পরিবাহী, মানে পুরোপুরি যে পরিবাহী এমন না। মানে তোমার হয়েছে কি, কারেন্টের তার যদি তুমি আমাকে বলো এটা কি বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু অর্ধপরিবাহী পুরোপুরি বিদ্যুৎ পরিবহন করে না। আচ্ছা, এটা পরে বলবো, আমাদের আছে সামনে, এগুলো সবকিছুই আছে। এরপর তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেছে কারা? IEEE, এটা পড়া লাগবে না তোমার, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, একটা প্রতিষ্ঠান তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করছে। তোমার কি পড়া লাগবে এখানে ভাই? তোমার এখানে তেমন কিছুই পড়া লাগবে না, তুমি এখানে পড়বা যে জগদীশ চন্দ্র বসু কি করছে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। আর কি, তিনি রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে তাকে অভিহিত করা হয়েছে। শেষ। আচ্ছা, তার একটা গ্রন্থ আছে, রেসপন্স ইন দ্য লিভিং এন্ড নন লিভিং, এটা পড়লেও পারো, না পড়লেও না পারো, সমস্যা নেই। এবার আসো, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা কি আসলে? এই যে পদার্থবিজ্ঞান এত কষ্ট করে পড়তেছি, তোমাদের তো উদ্দেশ্য পরীক্ষায় পাশ করা, তাই না? কিন্তু আসলে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যটা কি? পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে আমরা 3টা মূল অংশে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। আমাদের প্রকৃতিতে অনেক কিছু অলৌকিক ঘটে না, এই জিনিসগুলোর রহস্য উদ্ঘাটন করার জন্য তোমার হচ্ছে এই পদার্থবিজ্ঞানের তোমার উদ্দেশ্য। ঠিক আছে, প্রকৃতির রহস্য উদ্ঘাটন। এরপর আরেকটা উদ্দেশ্য কি? আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির নিয়মগুলো জানা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ করা। এই 3টা, ঠিক আছে, এই 3টা। ওকে, দেখো, প্রকৃতির রহস্য বলতে কি বোঝাইছে? তোমরা কি কখনো এই জিনিসটা করছো যে হচ্ছে মাথায় চিরুনি বা কলম, তোমার হাতে কলম আছে না? আশা করি আছে। তুমি এই কলমটাকে মাথার চুলের সাথে একটু ঘষে এই যে এরকম ছোট ছোট কাগজের টুকরা করে তুমি লাগায়া দেখো তো যে তোমার হচ্ছে কলমের সাথেই এই ছোট ছোট কাগজের টুকরাগুলো চলে আসে কিনা। দেখাই।
এই যে দেখো চিরুনিটা মাথার সাথে হয়তো বা জাস্ট চুলটাকে সোজা করছে বা চুলটাকে হাসড়াইছে, হাসড়ানোর পরে এই যে ছোট ছোট কাগজের সাথে দিছে, দেখো কাগজগুলো আকর্ষণ করে চিরুনির সাথে উঠে যাইতেছে। এই যে চিরুনির সাথে উঠে গেছে, চিরুনির সাথে উঠে যাইতেছে। এটা তুমিও করতে পারো। এখন পদার্থবিজ্ঞানের কাজ হয়েছে ভাই, কেন কাগজ চিরুনির সাথে চলে যাইতেছে? পদার্থবিজ্ঞানের কাজ হয়েছে এটা আবিষ্কার করা। কি কারণে চলে যাইতেছে? আরেকটা দেখো, আরেকটা দেখো, দেখো ওই মহিলাটা এটাতে হাত দিছে, মেয়েটা এটাতে হাত দিছে, আর তার চুলগুলো সব দাঁড় হয়ে যাইতেছে। পদার্থবিজ্ঞানের কাজ হয়েছে কি কারণে এইটা হইতেছে সেটা আবিষ্কার করা। ঠিক আছে, কি কারণে এটা হইতেছে সেটা আবিষ্কার করা। আচ্ছা, আশা করি বোঝা গেছে। বোঝা গেছে। দেখো প্রাচীন কাল থেকে চীন দেশে এক টুকরা লেড স্টোনকে সমজাতীয় অন্য একটি লেড স্টোনের টুকরোকে অদৃশ্য একটি শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল। মানে চীনে হয়েছে কি, চীনে লেড স্টোন মানে হচ্ছে প্রকৃতির তৈরি চুম্বক, লোড স্টোন বলতে কি বোঝাইছে এখানে? প্রকৃতির তৈরি চুম্বক। তো যখন তখনকার যুগে তো তোমার হচ্ছে চুম্বক আবিষ্কার হয় নাই, ঠিক আছে, তখনকার যুগে চুম্বক আবিষ্কার হয় নাই। তো প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লেড স্টোনকে সমজাতীয় অন্য একটি লেড স্টোনের টুকরোকে অদৃশ্যভাবে একটি শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গেছিল। তারা জানে না এই জিনিসটা কি। আমরা যে এখন দেখতে পাইতেছি চুম্বক জিনিসটা, যে একটা আরেকটাকে আকর্ষণ করে, কিন্তু এই জিনিসটা ওই সময় তারা জানতো না। তো তারা এই জিনিসটার নাম দিছিল চুম্বকত্ব। ঠিক আছে, চুম্বকত্ব। একইভাবে প্রাচীন গ্রিসে আম্বার নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে সেটি এই দুটি পদার্থকে একটি অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ করে। কি বলছে? যে আম্বর নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে, আম্বর নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে কি হয়? এই দুইটার মাঝখানে, আম্বর এবং ওই পদার্থের মাঝখানে একটা অদৃশ্য শক্তির আকর্ষণ দেখা যাইত। ঠিক আছে, আচ্ছা, এই বিশেষ ধর্মের নাম দেওয়া হয়েছে হচ্ছে ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক শক্তি। আচ্ছা, এরকম আরো অনেক কিছু এখানে লেখা আছে, এটা আমাদের এখন না পড়লেও চলবে। ঠিক আছে, না পড়লেও চলবে। দ্বিতীয়টা আমি জাস্ট ধারণা দিয়ে যাইতেছি। এখানে তোমার সব পড়া লাগবে না, তোমার যেখান থেকে জাস্ট এমসিকিউ আসবে আমরা শুধুমাত্র সেইগুলো পড়ছি। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে প্রকৃতির নিয়মগুলো জানা। প্রকৃতির নিয়মগুলো জানা। সৃষ্টি আদিকাল থেকে আমরা জানি যে উপর থেকে কিছু ছেড়ে দিলে নিচে পড়বে, এটা তো আমরা জানি। তুমি এখন ছাদ থেকে একটু লাফ দিয়ে টেস্ট করে দেখো, তুমি নিচে পড়ো নাকি উপরের দিকে যাও। তো কথা হচ্ছে তুমি কেন নিচের দিকেই নামতেছো, উপরের দিকে কেন যাইতেছো না? কোশ্চেন আসে না মাথায়? আসে, এই নিউটনের আপেলটার মতো। এরপরে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে তার মানে তুমি নিচের দিকে যেহেতু পড়তেছো, তার মানে তোমাকে পৃথিবীর ভূপৃষ্ঠ বা মাটি তোমাকে তার দিকে টানতেছে, যার কারণে তুমি নিচে পড়তেছো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে টানতেছে, মাটি তোমাকে আকর্ষণ করতেছে, এই জিনিসটা কতটুকু বলে আকর্ষণ করতেছে সেটা কিসের উপর ডিপেন্ড করে? এই জিনিসগুলো এই পদার্থবিজ্ঞানের মাধ্যমে জানা যায়। অনেককেই বুঝতে পারো না আমি কি বলছি, দরকার নাই বুঝার। ঠিক আছে, না বুঝলেও সমস্যা নাই, এগুলো যে সব বোঝা লাগবে এমন কোনো কথা নেই। এরপরে আসো, প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ বলতে কি, এই যে আমাদের চারপাশে কত যন্ত্রপাতি তৈরি হয়েছে না, এগুলোর মধ্যে কি ফিজিক্স নাই? অবশ্যই আছে, তাই না? যেমন আমি এই যে E=mc², এইটাকে আমি তোমাকে মানুষ মারার সূত্র কেন বলছিলাম জানো? এই যে দেখো, এই সূত্র ব্যবহার করে নিউক্লিয়ার বোম তৈরি করে সেটি দ্বিতীয় মহাযুদ্ধ হিরোশিমা ও নাগাসাকিতে ফেলে মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা সম্ভব হয়েছিল। এই E=mc², এই সূত্র ব্যবহার করে বোম তৈরি করছিল। সেই বোম তৈরি করার মাধ্যমে তোমার হয়েছে মহাযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় মহাযুদ্ধ। সেই মহাযুদ্ধের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারে ফেলছিল। ঠিক আছে, আচ্ছা, এর জন্য এটাকে আমি বলি মানুষ মারার সূত্র। কিন্তু এটা কি খারাপ কাজে ইউজ হয়েছে, শুধু ভালো কাজে ইউজ হয়নি? অবশ্যই হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের পড়াশোনা এতটুকুই, এবং নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করব। আমাদের অলরেডি সবকিছু দাগানোই আছে, আমরা সুন্দর করে জাস্ট খালি গোছায় পড়বো, যে এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট সেগুলো লেখা আছে। আর চলো আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি। ঠিক আছে, এমসিকিউ গুলো সলভ করে ফেলি। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন? কোয়ান্টাম ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। আচ্ছা,
বোজন নাম কার নাম থেকে এসেছে? দেখো, এখন তুমি বলো সত্যেন্দ্রনাথ নাকি সুভাষচন্দ্র নাকি জগদীশচন্দ্র নাকি শরৎচন্দ্র? পেঁয়াজ বাজছে না? বাজছে, সত্যেন্দ্রনাথ হবে। ঠিক আছে, আচ্ছা। কোনটি মৌলিক রাশি নয়? এই জিনিসটা আমি এখনো পড়াই নাই, এটা নেক্সট ক্লাসের পড়া, এটাও নেক্সট ক্লাসের পড়া, এটা। আচ্ছা, এই যে বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? পদার্থবিজ্ঞান। পড়াইছি, একদম প্রথম লাইনের পড়া। এরপরে এসো, কোনটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত, আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। এই যে আমরা পড়ছি না, চিরায়ত পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিতরে দেখবে এগুলো আছে, শব্দবিজ্ঞান, বল বিজ্ঞান, আলোক বিজ্ঞান। কিন্তু নিউক্লিয় পদার্থবিজ্ঞান বা কোয়ান্টাম তত্ত্ব, এগুলো কি? এগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আছে। কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্বের ঘোষণা দেয়? কে? ডিরাক। খুবই গুরুত্বপূর্ণ ডিরাক। দেখছ, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এগুলোতে আসছে ডিরাক। ডিরাক কি করছে? প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করছে। আচ্ছা, কে তড়িৎ বলরেখার ধারণা দেন? আমি এখানে লিখে দিছিলাম, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কি তড়িৎ বলরেখা ধারণা দিছে। এবার আসো, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করেছিল? সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করছিল? থেলিস। থেলিস। তোমার এখন মাথায় ঘুরতেছে ভাই, ডেমোক্রিটাস হবে নাকি থেলিস হবে? পেস বাগবে এরকম। তার মানে কি? থেলিসের শেষে দন্তস্ব, সূর্যগ্রহণ দন্তস্ব। তুমি এখন বলতেই পারো ভাই ডেমোক্রিটাস, পিথাগোরাস, অ্যারিস কারাস, এগুলো তো হইতে পারে, তাই না? অ্যারিস্তারাক্স এগুলো তো হইতে পারে। ভাই তুমি যখন কয়েকবার পড়বা এইভাবে থেলিস, দন্তস্ব, সূর্য, তখন অটো তোমার মাথায় আসবে। ঠিক আছে, তুমি যদি পদ্ধতি না ফলো করো তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, প্রতিপদের আবারও আসছে, দেখো এটা ডিরাক। এরপর আছে, কি প্রথম কার্যকর এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় ও পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিল? কে? থেলিস। আচ্ছা, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গধর্ম প্রমাণ কোন বিজ্ঞানী করছিল? পরীক্ষার মাধ্যমে আলো যে তরঙ্গ, আলো যে কোনা না, আলো যে তরঙ্গ, এই জিনিসটা কে আবিষ্কার করছিল? ইয়ং। আমি এটা কিন্তু সুন্দর করে দাগায় দিয়ে আসছি। অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? কঠিন পদার্থের বিজ্ঞান। অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটি গবেষণার ফসল? কঠিন পদার্থের বিজ্ঞান। আচ্ছা, আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিওকে। নট আধুনিক পদার্থ বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের জনককে বলা হয়েছে গ্যালিলিওকে। ঠিক আছে, আচ্ছা। এরপর, বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? অরস্টেড। পরে আসছে আমি। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারছে? আচ্ছা, এই জিনিসটা আমি পড়াই নাই না। আচ্ছা, এই যে মহাশূন্য সম্পর্কে আমরা কত কিছু জানি, শনি, এরপর হচ্ছে বুধ, বৃহস্পতি, এরপরে মহাশূন্যে যে গ্যালাক্সি আছে এটা আমরা জানি, মহাশূন্যে যে অনেক তারা আছে এগুলো তো আমরা দেখি, চাঁদ আছে এগুলো আমরা দেখি। আচ্ছা, এই যে জিনিসগুলো যে আবিষ্কার হয়েছে না, মানে 100 ভাগের মাত্র 4 ভাগ আবিষ্কার হয়েছে, আরো 96 ভাগে বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেই পারে নাই। মাত্র 4 ভাগ আবিষ্কার করেছে, এখনো 96 ভাগ তারা আবিষ্কার করতেই পারে নাই। ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ করা লাগবে। তার মানে পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? কে? বিজ্ঞানী হাবলা। আমি বলি হাবলা, আসলে হচ্ছে হাবল। বিজ্ঞানী হাবল তোমার হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে যে প্রসারিত হচ্ছে, বড় হইতেছে, মহাশূন্যটা যে ধীরে ধীরে যে বড় হইতেছে, সেই জিনিসটা তোমার হচ্ছে আবিষ্কার করেছিল। আচ্ছা, কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম। এটা আমি এখনো পড়াই নাই, এটা এখনো পড়ানো হয় নাই। ইবনে আল হাইয়াম পড়ে ফেলা। আচ্ছা, বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, আচ্ছা। শূন্য সর্বপ্রথম কে ব্যবহার করে? আর্যভট্ট, যিনি একজন ইন্ডিয়ান বা ভারতের। ঠিক আছে, আচ্ছা। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? কে? কোপার্নিকাস ব্যাখ্যা করছে যে হচ্ছে সূর্যের পাশ দিয়ে তোমার কক্ষপথে তোমার পৃথিবী, গ্রহ, নক্ষত্র এগুলো সবকিছু ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা। সো আজকের ক্লাস আমাদের এখানেই প্রায় শেষ। এখন তোমাদের অনেকেরই মনে হচ্ছে ভাইয়া পুরা ফিজিক্স মনে হয় এরকম রিডিং আর মুখস্থ। না ভাই, জাস্ট এই ফার্স্ট চ্যাপ্টারটা এমন।
ফার্স্ট চ্যাপ্টারটার এই প্রথম ক্লাসটা এমন, তারপর এগুলো এমন না, ঠিক আছে? তারপরে থেকে ম্যাথ শুরু, যদিও এই চ্যাপ্টারে মাত্র 2টা টাইপের ম্যাথ, 2টা কি 3টা টাইপের ম্যাথ। আচ্ছা, এই চ্যাপ্টার আশা করি এইভাবে যদি পড়তে পারো একদম A to Z ক্লিয়ার হবে। এভাবে যদি পড়তে পারো একদম A to Z ক্লিয়ার হবে, ঠিক আছে? তোমাদের কাজ কি? তোমাদের কাজ খালি এভাবে আমরা এই চ্যাপ্টারটা যেরকম মুখস্থ টাইপের পড়তেছি এবং এরকম তোমার হচ্ছে পরের চ্যাপ্টারগুলো মুখস্থ টাইপ না, পরের চ্যাপ্টারগুলো কনসেপ্ট বেস, তখন আমরা কনসেপ্ট বেস পড়াশোনা করব। যখন যেটা প্রয়োজন আমরা সেইভাবেই পড়বো, ঠিক আছে? এবং এইভাবে আমরা প্রথম 4টা চ্যাপ্টার ফ্রিতেই দিয়ে দিচ্ছি। প্রথম 4টা চ্যাপ্টার তোমরা ফ্রিতেই করতে পারবা। আমি নিব কয়েকটা চ্যাপ্টার, আমি নিব 2টা, আর এই তোমাদের ফি দাঁড়ায় নেবে 2টা, ঠিক আছে? ওর পরেও কিন্তু অসাধারণ। এবং 4টা চ্যাপ্টার শেষ হলে দেন আমাদের কোর্স আসবে, মাত্র 499 টাকা থাকবে কোর্সের মূল্য, ঠিক আছে? কোর্সের মূল্য হচ্ছে 499 টাকা, ঠিক আছে? তোমরা যদি চাও ফিজিক্সটা এইভাবে পড়তে একদম A to Z কমপ্লিট করতে, তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো, ঠিক আছে? কোন নম্বরে কন্ট্যাক্ট করবা? 018 42 42 84 69 98, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে সরাসরি সবকিছু জানতে পারবা, ডিটেলস জানতে পারবা, ঠিক আছে? আমাদের কিন্তু বায়োলজি কোর্সও রানিং আছে। তোমরা যারা বায়োলজি কোর্সে এখনো ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে যাও। বায়োলজিতে একদম বইয়ের খুঁটিনাটি সবকিছু পড়তেছি আমরা। আচ্ছা, ফিজিক্সে কয়টা অধ্যায় তাহলে ফ্রিতে দেওয়া হচ্ছে? 4টা অধ্যায়, এই চ্যানেলেই পেয়ে যাবা। ওকে, আশা করি তোমাদের কাছে আজকে ক্লাসটা অসাধারণ লাগছে, কারণ আমার নিজের কাছে অসাধারণ লাগতেছে, আমি এইভাবে পড়াইতে পারছি, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।